প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। পৃথিবীতে এই সময় হয়তো এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো হয়তো কেউ বিশ্বাস করে বা কেউ বিশ্বাস করে না। এমন ঘটনা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। হ্যাঁ, এই রকমই কিছু অলৌকিক অদ্ভুতের ঘটনা নিয়ে আমাদের আজকের এই আয়োজন, যার নাম প্রেতচক্র। নমস্কার, আমি শুভ। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতচক্রের 90 নম্বর এপিসোডে। প্রথমেই বলে রাখি, আজকের এপিসোডটা একটু স্পেশাল, কারণ আজ যে ঘটনাগুলো আছে সেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। আজ প্রেতচক্রের 90 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা প্রেতের দৃষ্টি দেওয়ার ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা সম্পর্কে এখনই কিছু বলছি না, তোমরা পুরো এপিসোডটা শোনো। আশা করছি দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে। আজকের এই ঘটনাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করে দিও, আর কোন ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আজকের এপিসোডে কিছুটা তন্ত্রবিদ্যার উল্লেখ আছে, তাই একটা কথা না বললেই নয়, প্রেতচক্র কোনো তন্ত্রমন্ত্র বা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আজকের এই ঘটনাগুলো শুনবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। শুভদা, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নাম মোহন, কিন্তু আমি আমার ঠিকানা গোপন করছি। কেন গোপন করছি সেটা তুমি পরে জানতে পারবে। আমি তোমায় যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার বোনের সাথে ঘটে গিয়েছিল, তাই আমি আমার ঠিকানা, আমার বোনের নাম গোপন করছি। আমার বাবারা দুই ভাই। আমার বাবা হচ্ছে ছোট, আর আমরা দুই ভাই বোন। আমার জেঠুদের বাড়ি আমাদের বাড়ির পাশেই। এবার আমাদের বাড়ির কিছুটা বর্ণনা দিই। পাকা বাড়ি, দুটো রুম, একটা রান্নাঘর আর একটা ছোট বসার ঘর। বাইরে থেকে বেরিয়ে সামনের উঠানের বাম দিকে কিছুটা দূরেই টয়লেট, আর ওই টয়লেটটা পার করে আরও একটু বাঁদিকে গেলে আমার জেঠুদের বাড়ি পড়ে। এবার আসল ঘটনায় আসি। আমার জন্মদিন থাকায় বাড়িতে কিছু ভালো মন্দ সেদিন রান্না হয়। রাত 9টা নাগাদ মা বোনকে বলে যে জেঠুদের বাড়িতে একটু খাবার দিয়ে আসতে। মা একটা ছোট টিফিন বক্সে করে কিছুটা খাবার প্যাকিং করে বোনকে বলে যে জেঠুদের বাড়িতে দিয়ে আসতে। আমার বোন টিফিন গাড়িটা নিয়ে জেঠুদের বাড়িতে যাবে বলে ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে যখন টয়লেটের কাছে আসে, টয়লেটটা পেরিয়ে একটু গেলেই জেঠুদের বাড়ি, ঠিক ওইখানে কোনো কিছু নেই, হঠাৎ করে পড়ে যায়। পড়ে গিয়ে ওর বাঁ হাতে ব্যথা পায়। ব্যথা পাওয়ার ফলে জোরে একটা চিৎকার দেয়। চিৎকার শুনে আমি, মা আর বাবা তিনজন মিলে দৌড়ে বাইরে বেরিয়ে আসি। দেখি বোন তো পড়েছে, সঙ্গে টিফিন গাড়িতে যে খাবার দাবারগুলো ছিল সেটাও টিফিন থেকে বাইরে ছড়িয়ে পড়েছে। অগত্যা বোনকে ধরে ঘরে নিয়ে আসলাম। মা আবার নতুন করে টিফিনে খাবার প্যাক করে দিল। এবার আমি খাবারটা জেঠুদের বাড়িতে দিয়ে আসি। খাবারটা দিয়ে যখন বাড়ি ফিরলাম, দেখলাম বোন চুপচাপ বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে? বোন বলল যে ওর হাতে ব্যথা লেগেছে। তখন আমি আমার কাছে পেন রিলিজ একটা মলম ছিল, সেই মলমটা ওকে দিলাম। মলমটা লাগাবার পরে ও বলল এখন ব্যথাটা একটু কম লাগছে। তারপর বোন ঘুমাতে চলে যায়। এরপরের ঘটনাগুলো বোনের কাছ থেকে শুনেছি। মূলত এরপর থেকেই আসল ঘটনার সূত্রপাত। ওই দিন রাতে বোন শুয়ে আছে। ওর মনে হচ্ছে বাঁ হাতে যে ব্যথাটা লেগেছিল ওই ব্যথাটা যেন পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। বোন যন্ত্রণায় ছটফট করতে থাকে। রাতে বোন মা বাবার সাথে ঘুমাতো, তো মা ওকে এরকম ছটফট করতে দেখে বোনকে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? তখন বোন মাকে বলে তার পুরো শরীরে খুব যন্ত্রণা হচ্ছে। তখন মা একটা পেন কিলার ওষুধ বোনকে খাইয়ে দেয়। তারপর আস্তে আস্তে ব্যথা কমলে বোন ঘুমিয়ে পড়ে। সেই রাতে আর কিছু হয়নি। পরের দিনটাও ভালোভাবে কাটে, কিন্তু ওই দিন সন্ধ্যাবেলার পর থেকে বোনের প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়। কিছু খেলেই বমি করে দেয়। ওষুধ খাওয়ানো হয়, কিন্তু তাও যন্ত্রণা কমে না। এরপর ডাক্তার দেখানো হয়। ডাক্তার কিছু ওষুধ দেয়,
আর বলে যে এই ওষুধ খেয়ে ব্যথা না কমলে কিছু পরীক্ষা করতে হবে। তো ডাক্তার যেই ওষুধগুলো দেয় ওই ওষুধগুলো খাওয়ানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। বোন সারাদিন ঠিকঠাকই থাকে, কিন্তু সন্ধ্যা হলে ওর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। এরপর ডাক্তার কিছু পরীক্ষা দেয়, ওই পরীক্ষাগুলো করা হয়, কিন্তু সব রিপোর্টই ভালো আসে। এরপরে অন্য ডাক্তারও দেখানো হয়, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। তারপর আমরা ভাবলাম যে অনেক তো ডাক্তার দেখানো হলো, এবার একটু অন্যরকম কিছু মানে ওঝা বা কবিরাজ দেখাবো। তো যেই কথা সেই কাজ। প্রথমে আমার বোনকে একটা পীর বাবার কাছে নিয়ে গেলাম। পীর বাবা একটা বোতলে কিছুটা জল পড়া দিল, বলল যখন পেটে ব্যথা হবে এই জল পড়াটা যেন খায়। তো আমরা সেখান থেকে চলে আসলাম। সেদিন যখন সন্ধ্যাবেলার পর বোনের পেটে ব্যথা শুরু হলো, তাকে ওই জল পড়াটা খাওয়ানো হলো। জল পড়াটা খাওয়ানোর কিছুক্ষণ পর পেটের ব্যথাটা কমলো। সেদিনের মতো আর কিছু হয়নি। পরদিন সন্ধ্যাবেলায় আবার ব্যথা শুরু হলো, আবার ওই জল পড়াটা খাওয়ানো হয়, কিন্তু জল পড়া খাওয়ানোর পর ব্যথাটা কমলে আবার কিছুক্ষণ পর ব্যথাটা আবার শুরু হয়। পরদিন আবার ওই পীর বাবার কাছে যাওয়া হলো। পীর বাবা এরপর একটা তাবিজ দিল, বলল জল পড়া খাওয়ানোর পাশাপাশি এই তাবিজটা গলায় পরিয়ে দিতে। পীর বাবা কথা মতো সেই দিনই বোনের গলাতে তাবিজটা পরিয়ে দিলাম। এরপর থেকে পেটের ব্যথাটা পুরোপুরি কমে যায়। এরপর বেশ কয়েকদিন ভালোভাবেই কাটলো। তারপর আবার একই জিনিস। এরপর বাড়ির সবাই মিলে ঠিক করলাম যে এবার একটা ওঝাকে দেখানো হবে। এদিক ওদিক খোঁজ করে একটা ভালো ওঝার সন্ধান পেলাম, তার কাছে নিয়ে গেলাম। উনি আমাদেরকে একটা বোতলে জল পড়া দিল, আর কিছু শেকড় বাকড় দিল, বলল এই জলটা দিনে 3 বার খেতে, আর এই শেকড় বাকড়গুলো রাতে বালিশের নিচে রেখে ঘুমাতে হবে। তারপর আমরা সব রকম নিয়ম কানুন পালন করে ওঝার কথা মতো ওই শিকড়টা বোনের বালিশের নিচে রেখে তাকে ঘুমাতে বলতাম। এরপর সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, পেটের ব্যথাটাও কমে গিয়েছিল বেশ। অনেক দিন আর এই রকম সমস্যা হয়নি, কিন্তু এরপর আর একটা অন্য সমস্যার দেখা দেয়। যেদিন থেকে ওই শিকড়টা বালিশের তলায় নিয়ে ঘুমাতে শুরু করলো, তারপর থেকে আমার বোন উল্টোপাল্টা কিছু স্বপ্ন দেখা শুরু করলো। তার মনে হতো রাতে স্বপ্নের মধ্যে কেউ তার গলা টিপে ধরে রেখেছে। মাঝে মাঝে রাতে ধরফড়িয়ে উঠে বসে জোরে জোরে নিঃশ্বাস নিত। মনে হতো কেউ যেন তার দম বন্ধ করে রেখেছিল। আমার বোনের শরীর আস্তে আস্তে শুকিয়ে আসতে থাকে, যা খায় বমি করে দেয়। এরপর আমার বোন ওই শেকড়টা বালিশের তলায় নিয়ে শোয়া বন্ধ করে দেয়। তারপর থেকেই আমার বোনের আবার ওই পেটে ব্যথাটা শুরু হয়। এই কথাগুলো ওঝাকে গিয়ে জানালে সে বলল এই সমস্যার আমি সমাধান করতে পারবো না, আমি একটা মহিলা তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি, আপনারা ওইখানে যান, উনি হয়তো আপনাদের সমস্যার সমাধান করতে পারবে। সেই দিন আমরা ওঝার কাছ থেকে ওই মহিলা তান্ত্রিকের ঠিকানা নিয়ে বাড়ি চলে আসলাম। পরদিনই আমরা তার বাড়িতে গেলাম। দেখলাম তার বাড়িতে একটা কালী মায়ের মন্দির আছে। আমরা আগেই শুনেছিলাম যে উনি মা কালীর সাধিকা। উনি মন্দিরেই ছিলেন, বেশ কয়েকজন লোক ওই মন্দিরেই বসেছিল। আমি আর মা বোনকে নিয়ে ওই মন্দিরে গিয়ে বসলাম। উনি একে একে সবাইকে ছেড়ে দিয়ে তারপর আমাদেরকে ডাকলো। মা বোনকে নিয়ে গিয়ে ওনার সামনে বসালো, তারপর বোনের সমস্যাগুলো ওনাকে জানালো। উনি কিছু মন্ত্র পড়ে বোনের গায়ে প্রথমে ফু দেয়, তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ধ্যান করে। যখন চোখ খুললেন, চোখ খুলেই বোনের দিকে তাকিয়ে বলল, তুমি কি কয়েকদিন আগে কোথাও পড়ে গিয়েছিলে? তখন বোন বলে, হ্যাঁ, আমাদের বাড়ির বাথরুমের কাছে পড়ে গিয়েছিলাম। তখন উনি আবার বলে, পড়ে যাওয়ার পর কি তুমি স্নান করেছিলে? বোন বলে, না, খালি ড্রেস চেঞ্জ করেছিলাম। তখন উনি আবার বলল যে তুমি যদি স্নান করে নিতে তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। উনি আবার মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ের ওপরে প্রেতের দৃষ্টি পড়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রেতের দৃষ্টি কাটাতে হবে, না হলে আপনার মেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন মা ওনাকে জিজ্ঞাসা করে যে দৃষ্টি কাটানোর জন্য কি করতে হবে। তখন উনি আবার বলতে শুরু করে যে আজ তো বৃহস্পতিবার, প্রেতের দৃষ্টি কাটাতে হলে শনিবার আসতে হবে আপনাকে রাত 10টা নাগাদ। সঙ্গে কিছু জিনিস আনতে বলে, যেমন একটা নতুন শাড়ি, 5 রকমের ফল, কিছুটা মিষ্টি, ধূপ, মোমবাতি, আরও টুকটাক কিছু জিনিস। ওই সাধিকা বোনকে একটা জবা ফুল দেয়,
আর বলে ওই ফুলটা বালিশের নিচে রেখে ঘুমাতে। তো সেই দিন আমরা বাড়ি চলে আসলাম। পরদিন ওনার কথা মতো সব জিনিস জোগাড় করে শনিবার ঠিক রাত 10টা নাগাদ ওনার বাড়িতে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম উনি মন্দিরেই বসে আছেন। আমরা সোজা মন্দিরে গিয়ে উঠলাম। তারপর ওই সাধিকা এক বালতি জল ও তার মধ্যে কিছু ফুল, বেলপাতা আরও কিছু দিয়ে বোনকে বলল এই জলটা দিয়ে স্নান করে নতুন শাড়িটা পরে আসতে। মা বোনকে নিয়ে চলে গেল। ততক্ষণ ওই সাধিকা আরও কিছু কাজকর্ম করতে থাকলো। কিছুক্ষণ পর মা বোনকে নিয়ে ফিরে আসলো। তারপর ওই সাধিকা বোনকে তার সামনে বসালো এবং আমরা যে ফলগুলো এনেছিলাম তার থেকে 5টা ফল বেছে নিয়ে সেই ফলগুলোকে একে একে বলি দিতে থাকলো। ফলগুলো বলি দেওয়া শেষ হলে একটা কলা পাতার মধ্যে সেই ফলগুলোকে সাজাতে থাকে। ফলগুলো একে একে সাজানো শেষ হলে তার মধ্যে কিছুটা সন্দেশ, মধু ও কালো তিল ছড়িয়ে দেয়। তারপর ওই সাধিকা বলে এই কলা পাতাটা নিয়ে এখানে আসার আগে যে 3 মাথার রাস্তার মোড়টা পড়ে সেখানে রেখে আসতে হবে। রেখে আসার সময় যাই হয়ে যাক পেছনে ফিরে তাকানো যাবে না। সাধিকা এও বলে যে বোনের সঙ্গে একজন যেতে পারবে। আমি এবার মাকে বললাম যে আমি যাব বোনের সঙ্গে। সময়টা তখন প্রায় রাত 12টা পার হয়ে গেছে। আমরা যখন ওনার বাড়ি থেকে বের হলাম আশপাশ পুরো অন্ধকার। রাস্তায় একটাও লোকজন নেই। শুধু আশপাশ থেকে ঝিঝি পোকার শব্দ আর রাস্তার কয়েকটা কুকুর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বোন সেই ফলবর্তী পাতাটা নিয়ে হাঁটতে থাকলো আর আমি বোনের পেছন পেছন। প্রায় 5-6 মিনিট হাঁটার পর আমরা ওই 3 মাথার মোড়ে এসে পৌঁছালাম। দেরি না করে ওই 3 মাথার মোড়ে কলা পাতাটা রেখে একটা ধূপ মোমবাতি জ্বালিয়ে ওই কলা পাতার ফলগুলোর ওপরে একটা জবা ফুলের মালা দিয়ে সেখান থেকে পেছন ঘুরে চলে আসতে থাকলাম। যখনই পেছন ঘুরে কিছুটা দূরে আসলাম হঠাৎ কুকুরগুলো প্রচণ্ড জোরে ডাকতে শুরু করলো আর খুব জোরে হাওয়া দিতে শুরু করলো। দেখলাম বোন ভয় পাচ্ছে। আমি বোনের হাতটা চেপে ধরলাম, বললাম ভয় পাস না, আমি আছি। দিয়ে আমরা জোরে জোরে হাঁটতে শুরু করলাম। তারপর আমরা ওই সাধিকার বাড়িতে এসে উপস্থিত হলাম। সাধিকা আবার আমার বোনকে তার কাছে নিয়ে গিয়ে বসালো। তারপর উনি একটা মাদুলি তৈরি করে তখনই বোনের হাতে পরিয়ে দেয় আর বলে এই মাদুলি যেন না খোলে। আর এও বলে যে এবার আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাবে। তারপর আমরা ওনাকে প্রণামী দিয়ে সেখান থেকে বাড়ি চলে আসলাম। এরপর থেকে আস্তে আস্তে আমার বোন সুস্থ হতে থাকে। তারপর আমরা একদিন সবাই মিলে ওই সাধিকার বাড়িতে গিয়ে মা কালীর পুজো দিয়ে আসি। এই ঘটনাটা আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। ঘটনাটা একটু বড় হয়ে গেল, যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় তুমি সাজিয়ে নিও। আমার কাছে আরও একটা ঘটনা আছে, যদি তুমি চাও তাহলে আমি সেই ঘটনাটা লিখে পাঠাবো। তোমার জন্য ও প্রেতচক্রের জন্য অনেক ভালোবাসা। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আজ প্রথমেই আমরা একটা দারুণ ঘটনা শুনে নিলাম। এই প্রথম প্রেতচক্রের আসরে এইরকম একটা ঘটনা তোমাদের শোনাতে পারলাম। আজকের ঘটনাটা বেশ ভয়ের ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। প্রথম ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো। আর এই রকম ভয়ঙ্কর ঘটনা যদি তোমরা আরও শুনতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে আমাদের এই এপিসোডটাকে শেয়ার করে দেবে। তাহলে হয়তো আরও নতুন কিছু বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা নতুন কিছু ভৌতিক অভিজ্ঞতা তারা আমাদের সঙ্গে শেয়ার করবে। সেই ঘটনাগুলো আমি আবার তোমাদেরকে পড়ে শোনাতে পারবো। কয়েকজন বন্ধু আমাদেরকে আগের এপিসোডে সুন্দর কয়েকটা কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। আশা করছি তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে। আর ঘটনা পাঠাতে হলে কী করতে হবে? মেল করতে হবে আমাদেরকে pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর মনে রাখতে হবে প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুই তোমাদের মনোরঞ্জন করা। তাই বেশি দেরি না করে চলো দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার শুভ, আমি শিপ্রা চক্রবর্তী। আমার বয়স এখন 58 বছর। গত 3-4টে এপিসোডে আমি তোমার বলা ঘটনাগুলো শুনেছি।
আমার খুব ভালো লেগেছে, তাই আমার সাথে ছোটবেলায় ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা তোমায় শেয়ার করব। আমি লিখতে পারি না, তাই ছেলেকে বললাম লিখে দিতে। ছেলে লিখে দিচ্ছে। ওয়েলকাম ম্যাডাম আপনাকে আমাদের প্রীতচক্রে আসরে। এটা ভেবে ভালো লাগছে যে আমাদের এই ঘটনাগুলো সমস্ত রকম বয়সের মানুষের কাছে পৌঁছাচ্ছে, আর তারা পছন্দও করছে। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন আগামী দিনগুলোতে। তাহলে এবার ঘটনায় ফিরে যাই। আমার বাপের বাড়ি নবলা। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স 13 কি 14 বছর। আজ থেকে প্রায় 45 বছর আগে নবলা ছিল প্রত্যন্ত গ্রাম্য এলাকা। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট দূরত্বে আমার মাসির বাড়ি। তখন আমার মাসির নতুন বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে হয়নি। আমার মেসো আমাকে খুব ভালোবাসে। আমাদের ওখানে তখন সপ্তাহে 2 দিন করে হাট বসত, বুধবার ও শনিবার। সেদিন ছিল শনিবার। আমার মেসো হাটে গিয়েছিল। হাট থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। হাট থেকে মেসোদের বাড়ি যাওয়ার রাস্তাতেই আমাদের বাড়ি পড়ে। তো মেসো আমাদের বাড়িতে আসে এবং আমাকে বলে, কিরে শিপ্রা, আমাদের বাড়ি যাবি নাকি? আমি তোর পছন্দের শুটকি মাছ এনেছি, রাতে তোর মাসি রান্না করবে, একসাথে খাওয়া দাওয়া করব। আমি তো বেশ মজা পেয়ে মেসোর সাথে যাব বলে বায়না ধরলাম। তখন মা বলল, রাতে কিন্তু আমি একা ওকে আনতে যেতে পারবো না। তখন মেসো বলল, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ হলে আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। আমি মেসোর সাথে মাসিদের বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। রাতে মাসি রান্না করলো। আমরা 3 জন মিলে রাতের খাবার খেলাম। তখন বাজে রাত 8টা। মাসি দুটো টিফিন কারিতে আমাদের বাড়ির জন্য তরকারি পাঠিয়ে দিল। একটাতে ছিল শুটকি মাছ, আর একটাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো যখন মেসোকে বললাম এবার আমাকে বাড়ি দিয়ে এসো, তখন মেসো বলল, সারাদিন হাটে ঘোরাঘুরি করেছি, আমার শরীরটা ভালো লাগছে না, তুই একা যেতে পারবি? আমি বললাম, হ্যাঁ যেতে পারবো। তখনকার দিনে যেহেতু ইলেকট্রিক লাইট ছিল না, রাতে মানুষ কোথাও বের হলে হ্যারিকেন নিয়ে যেত। মাসি আমাকে একটা ছোট ব্যাগের মধ্যে 2টো টিফিন কারি ও একটা হ্যারিকেন জ্বালিয়ে দেয়। এবার মাসির বাড়ি থেকে আমাদের বাড়ির যাওয়ার রাস্তাটার একটু বর্ণনা করি। মাসির বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা পড়ে। রাস্তার এক সাইডে একটা মাঠ এবং মাঠের পরে একটা পুকুর আছে যেখানে মাছ চাষ করা হতো। তার উল্টো দিকেই একটা পরিত্যক্ত খাল রয়েছে যেটা ব্যবহার হতো না, আর একটা পুকুর বেশ বড় ছিল সেটা, এবং তার কিছু দূরে গিয়ে একটা কলা বাগান, আর তার ডান সাইডে পান চাষ করার বরজ ছিল এবং কিছুটা জায়গা কচু বাগান। আমি মাসির বাড়ির থেকে বেরিয়ে সোজা লণ্ঠনটা নিয়ে মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। প্রায় 2-3 মিনিট হাঁটছি, তখন মনে হলো যে আমার পেছন থেকে কেমন একটা হাঁটার আওয়াজ পাচ্ছি। সেটা আমার পায়ের শব্দ নয়, মনে হচ্ছে অন্য কেউ হাঁটছে। তো আমি অত কিছু না ভেবে আবার হাঁটছি, কিন্তু তারপরও আমার মনে হলো যে একজন নয়, প্রায় 2-3 জন একসাথে হাঁটলে যেমন আওয়াজ হয় সেই রকম পায়ের আওয়াজ পাচ্ছি। তাও আমি হেঁটে যাচ্ছি। কলা বাগানটার কাছে আসবো প্রায় 4-5 হাত দূরে, তখন একটা কলা গাছ হুট করে আমার রাস্তায় শুয়ে পড়ল। আমি খুব ভয় পেলাম, কি করব বুঝতে পারছি না। তো আমি হেঁটে হেঁটে যখন কলা গাছটার কাছে আসলাম, দেখলাম কলা গাছটা ঠিক আবার আগের মতন সোজা হয়ে গেছে। তখন আমি কি করব বুঝতে না পেরে আমার উল্টো দিকে থাকা খালটায় নেমে গেছি। আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকেই সাঁতার জানি। ভেবেছি সাঁতরে পার হয়ে যাব, কিন্তু যেই আমি খাল পাড়ে গেলাম তখন কেউ যেন কলা গাছের পেছন থেকে লম্বা কুচকুচে কালো হাত বাড়িয়ে আমার পা ধরে হ্যাঁচকা টান মারল, আর আমি পড়ে গেলাম। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার হাতে থাকা তরকারি সব ছিটকে গেল। আমার চিৎকার শুনে আমাদের ঘর থেকে আমার দাদু ছুটে আসলো, এবং আমার দাদু যখন ছুটে আসছিল তখন পুকুর পাড়ে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য বাঁশের মাচা করা ছিল। সেইখানে আমার দাদু চোখে গুঁতো লাগলো, কিন্তু দাদু যখন চোখে হাত দিয়ে দেখলো যে তার 4 সাইডে কেটে গেছে, কিন্তু কোথাও দিয়ে রক্ত বের হচ্ছে না, তো দাদু তখন নিজের কথা না ভেবে আমাকে ওখান থেকে টেনে তুললো এবং হ্যারিকেনের আলোতে দেখতে পেল টিফিন কারিগুলো মাটিতে পড়ে আছে, কিন্তু তরকারি ওর ভেতর থেকে এক ফোঁটাও বের হয়নি। দাদু আবার টিফিন কারিগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে আমার হাত ধরে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে আমি সবাইকে সব কথা বলি।
এবং সবাই দাদুর চোখটা দেখে যে ওখানে কেটে গেছে কিন্তু কোনো রক্ত বের হয়নি। তাই সবাই সাধারণ কাটা ভেবে মলম লাগিয়ে দেয়। দাদু রাতে মাসি যে তরকারিগুলো পাঠিয়েছিল সেগুলো দিয়ে ভাত খেতে বসে এবং দাদু যখন ভাত খাচ্ছিল তরকারিতে কোনো স্বাদ পাচ্ছে না, কোনো নুন বা ঝাল ছিল না। তাও দাদু ওই তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যায় এবং রাতে ঘুমিয়ে পড়ে। আর সেই দিন রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর আসে। সকালবেলা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারবাবু অনেক রকমের ওষুধ দেয়, কিন্তু সকাল থেকে দাদুকে আর বাড়িতে দেখতে পাচ্ছে না। সবাই ভাবলো হয়তো দাদু মাঠেতে কাজে গেছে। তখন আমাদের চাষবাস হতো, কিন্তু যখন দুপুর 2:30 বাজে তখনও দাদু ফিরে আসছে না দেখে সবাই চিন্তায় পড়ে যায় এবং মাঠে দাদুকে খুঁজতে যায়। সেখানে গিয়েও খুঁজে না পেয়ে বাড়ি চলে আসে। তখন মা দাদুর ঘরে গিয়ে দেখে যে দাদু উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু সকাল থেকে কেউ আর দাদুর ঘরে না যাওয়ায় সেই ঘরে কেউ খোঁজেনি দাদুকে। মা চিৎকার করে সবাইকে ডাকে এবং সবাই গিয়ে দাদুকে ছুঁয়ে দেখে যে দাদুর শরীর পুরো ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। দাদু মারা গেছে। কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে কেউ দাদুকে সোজা করতে পারছে না। বাবা জ্যাঠারা মিলে দাদুকে সোজা করতে না পারায় পাশের বাড়ির থেকে 3 জন কাকু আসে, মোট 5 জন মিলে দাদুকে সোজা করে। কিন্তু সোজা করে যেটা দেখে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। দেখে যে কাল রাতে দাদুর যে চোখে বাঁশের খোঁচা খেয়েছিল তখন তেমন কিছু মনে না হলেও এখন সেই চোখটা পুরো বাইরের দিকে বেরিয়ে এসছে। এটা দেখে আমার বাড়ির সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। হয়তো কাল রাতে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার সাথেই দাদুর মৃত্যুর কোনো সম্পর্ক আছে। দাদুর মৃত্যুটা সত্যিই খুব দুঃখজনক, আজও মনে পড়লে কষ্ট হয়। আশা করছি আমার এই ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ তুমি শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি? আজকে দুটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ছিল। আশা করছি সব কটা ঘটনাই তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আশা করছি এইভাবে পরবর্তী দিনেও তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। এর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে সুন্দর কিছু কমেন্ট করেছিল, কমেন্টগুলো একটু পড়ে নিই। শুভ দাস বলছে 3টি ঘটনাই ভয়ের ছিল। সুদেশনা সিনহা রায় তিনি বলছে 3rd ঘটনাটা ইউনিক ছিল। আকাশ মণ্ডল বলছে ঘটনাগুলো আর একটু বড় হলে ভালো লাগবে। হ্যাঁ, সত্যি আমরা এটা ভেবেছি, কিন্তু এটা শুধু তোমরাই করতে পারো। তাহলে তোমরা বেশি বেশি করে বড় বড় ঘটনা পাঠাও, যাতে আমি তোমাদেরকে বড় এপিসোড উপহার দিতে পারি। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। prechchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আর মনে রাখতে হবে প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুই মাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে সোমবার নতুন কিছু ভৌতিক ঘটনার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।